বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আজকের গল্প অমর ধাম। রচনায় হরিনারায়ণ চট্টোপাধ্যায়। প্রধান চরিত্রে পার্থ, অমল, মোগলা এবং পুলক। গল্প পাঠে সূর্য। শুরু হচ্ছে অমর ধাম। মাসখানেক ধরেই শরীরটা খারাপ হয়েছে। যা খায় অম্বল হয়। বিকেলে মাথার যন্ত্রণা, রাতে ঘুম নেই, কাজে একবারে উৎসাহ পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল ওষুধে সাময়িক উপকার হতে পারে, কিন্তু স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান। মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব সেই নিয়ে সমস্যা। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ হাজারিবাগ, আবার কেউ দেওঘর। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি। আচমকা পিঠে কাঁধ পরশ, ফিরে দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারা যে বড় খারাপ হয়েছে, কি ব্যাপার? কি ব্যাপার বললাম। শুনে অমল বলল, ওসব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও, ওখানে কিচ্ছু হবে না। তুমি মিলনপুরে চলে যাও, 3 দিনে তোমার অম্বল সেরে যাবে। মিলনপুর কোথায়? কখনো তো নাম শুনিনি। অমল হাসলো। বেশি লোকে নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে। ভিড় হলেই জলবায়ু বদলে যায়। যাবো কি করে? তাছাড়া থাকবোই বা কোথায়? কোনো অসুবিধা নেই। আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে, এখন কেউ যায় না। আমিও তো অন্য জায়গায় থাকি এখন। তবে লোক আছে, তুমি তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। তুমি যাও তো। অমল আরও বলল, গিরিডি স্টেশনে নেমে বাসে 13 মাইল। মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি চলে যাও, শরীরটা সারিয়ে এসো। তাই গেলাম। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। চারিদিক অন্ধকার। একদিকে নিচু নিচু পাহাড় আর তার কোলে ঘন অরণ্য, আর একদিকে সরু নদী, প্রায় নালার মতন, কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্যমনস্ক হলে হোঁচট খাবার আশঙ্কা। পথের এক পাশে একটা মুদির দোকান, মুদি ছাপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, এখানে অমরধাম কোথায় বলতে পারবেন? মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম, মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো? এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। আমি বললাম, ঠিক আছে। আচ্ছা, বাড়িটা কোন দিকে বলো তো? মুদি বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু ঢেলা দেখবেন, সেটা বাঁ দিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটা 4 শাল গাছের মেলা, তার পাশে সাহেবদের গোরস্থান। সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ। সাবধানে এগোতে রাখলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত। ঝিঝি ডাকছে, ঝোপে ঝোপে জোনাকির ডাক। মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাফ হওয়াও বিচিত্র নয়। এক সময় নিচু ঠেলা পেলাম, গোরস্থানও। অন্ধকারে অনেকগুলো আলোর পুটকি, সম্ভবত শেয়ালের চোখ। বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত এক সময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। জলের পাইপে আগাছা হয়েছে, সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে।
গেট ঠেলতে বিচ্ছিরি একটা শব্দ করে সেটা খুলে গেল। ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। বার 10 কড়া নাড়ার পর দরজা খোলা শব্দ হলো। বারান্দায় গলা শোনা গেল। কে? আমি অমলের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থ না? আরে তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি। এই দাঁড়াও দাঁড়াও, দরজা খুলছি। আমার নিজের খুব অবাক লাগলো, কে এই লোকটা? আমার নাম জানলো কি করে? তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসে উঠেছে? নিচের দরজা খুলতেই খোলার দরজা দিয়ে এক ঝাঁক চামচিকি উড়ে গেল। আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারার একটি লোক আমার দু কাঁধে দুটি হাত রেখে বলল, ও পার্থ, কত যুগ পরে দেখা বলো তো। টর্চের আলোটা তার দিকে ফেললাম। লম্বা পুলক। আমাদের কলেজে দুজন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক। তার পরের কথাটা মনে পড়তেই মেরুদণ্ড বয়ে ঠান্ডা প্রবাহ নামল। বুকের শব্দ দ্রুততর। তাই তো শুনেছিলাম বছর 5 আগে তালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক মোটর সাইকেলে ছিল। সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা। পুলক আর তার মোটর সাইকেল দুই একেবারে ছাতু হয়ে গিয়েছিল। কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক তাড়া দিল। ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, না চলো, একটা কথা ভাবছিলাম। কি কথা? শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর 5 আগে। পুলক খুব জোরে হেসে উঠল। আরে একরকম মরাই তো, দেখো না, বা পায়ে একদম জোর পায় না। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই, এখন খুব ভালোই আছি ভাই। এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। এসো এসো, ভেতরে এসো। শরীর খুব পরিশ্রান্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করার আমারও ভালো লাগছিল না। কোনো রকমে কিছু মুখে দিয়ে শুতে পারলে বাঁচি। স্নান করবে তো? পুলক জিজ্ঞাসা করলো। এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না। আরে গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে। প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এখানে রান্না করে কে? পুলক বলল, রান্না, বাসন মাজা, ঘর দৌড় পরিষ্কার সবই মকলা করে। এ দেশি লোক, ভারী কাছে। তা তুমি খাবে না? আমি সন্ধ্যে 6টার মধ্যেই খেয়ে নিই। নাও, তুমি আর বসে না থেকে নিশ্চয়ই খুব ক্লান্ত, শুয়ে পড়ো। এটা তোমার ঘর। এই ঘরে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা, মাথার ওপর জলের গ্লাস। ভোরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যেস, এটা পুলক জানলো কি করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্রই গভীর নিদ্রা। মাঝরাতে পেঁচার বিদঘুটের ডাকে ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার ওপর এসে পড়েছে। ঘরের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়ে চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা পরশ। চোখ খুলে রক্তহীন হয়ে গেল। আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে, একটা হাত প্রসারিত। সেই হাতটায় আমার শরীরে ঠেকেছিল। আর্তনাদ করে উঠলাম। কি হলো পার্থ? পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়ে দেখলাম বিছানা খালি,
কোথাও কিচ্ছু নেই। না, তুমি না নিতান্ত ছেলে মানুষ, সরো, আমি না হয় তোমার পাশে শুই। লজ্জা পেয়ে মাথা নাড়লাম। না 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 না, তোমায় শুতে হবে না, তুমি যাও। পুলক চলে গেল। ঘুমানোর চেষ্টা করতে করতে নতুন একটা চিন্তা মনে এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না। ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে উঠে দেখলাম ঘরের দরজা ভেতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভেতরে ঢোকার আর কোনো পথ নেই। তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠল খুব জোরে। তুমি নিশ্চয় স্বপ্ন দেখেছ। আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম? পার্থ, হচ্ছে কি? হ্যাঁ, স্বপ্ন তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন আমি জীবনে দেখিনি। এখনো চোখের সামনে যেন ঘুমনের নরকঙ্কালটা দেখতে পাচ্ছি। মুখ হাত ধুয়ে নাও, মোগলা এখনই চা নিয়ে আসবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টো দিকে চেয়ারে বসে পুলক বলল, মোগলা, এই পার্থবাবু চা নিয়ে এসো। চা আর টোস্ট নিয়েছে এলো। তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না, এমন শীর্ণ চেহারা। চোখ দুটো এত ভেতরে ঢোকাছে, আছে কি নেই বোঝাই যায় না। সরু কাঠির মতো হাত পা, ঝকঝকে দাঁতের পাটি, সর্বদাই বাইরে। চাটস দিয়ে যেতে আমি বললাম, লোকটার চেহারা দেখলে ভয় হয়। পুলক বলল, মানুষের চেহারার আর কতটুকু, ছাল ছাড়ালে সবাই সমান। মোগলার চেহারা যেমনই হোক, লোকটা খুব কাজের। তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না। নিজের লোক মানে মানে খুব চেনা জানা আর কি। একেও এখানকার গা থেকে অমলি জোগাড় করে এনেছে। খেতে খেতে বললাম, তো তোমার চাটস কয়? পুলক উত্তর দিল, আমি এসব খাই না ভাই, সহ্য হয় না। ভোরে উঠে ছোলা ভেজানো খাই আদা দিয়ে। একটু থেমে পুলক বলল, তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিস যাব, তাছাড়া আরো 2-1 জায়গায় ঘুরে আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেব। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যের সময়ও না। মোগলাকে জিজ্ঞাসা করতে সে বলল, বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় যে যান। খাবার সময় এক কাণ্ড, বসে খাচ্ছি, পাশে মোগলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো তো, আর 2টো রুটি। মোগলা চৌকাঠের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি নিয়ে এলো। ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এ বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাতে দারুণ দৃশ্য চোখে পড়ল। পুলক তখনও ফিরেনি, ঘুম আসেনি, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ। 2 হাতে পাতা নকড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমনই। আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম। চারিদিকে চাঁদের আলো, খুব স্পষ্ট নয় আবার অস্পষ্টও নয়। উঠোনে একটা গুঁড়ির উপর 2টো কঙ্কাল ঘেঁষাঘেঁষি করে বসে, একজনের হাত আর একজনের গলা।
আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মগলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সরু দেহে কোথাও এক তিল মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। অজান্তে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখলো, চোখ নেই তবুও কি মর্মভেদী দৃষ্টি। বুকে রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটোই মাংস লাগলো। সেকেন্ডের মধ্যে দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধা হলো না, একজন পুলক আর একজন অমল। কাঁদতে কাঁদতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমাতে পারবো না। যা দেখেছি তারপর ঘুমানো সম্ভব না। বাইরে খটখট শব্দ, মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠানে পাঁচালি করছে। সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক, বাদুড়ের ডানার ঝটপটানি মিশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করলো। ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বেরোবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরে হয়তো মগলা চা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে। দিনের আলোয় মোগলার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছালাম, তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, এক গ্লাস জল। মুদি আমাকে দেখে অবাক, বোধহয় জীবন্ত দেখবে আশাই করেনি। জল দিয়ে জিজ্ঞাসা করলো, আপনি অমরধাম থেকে আসছেন? হ্যাঁ। খাওয়া দাওয়া কি করতেন? মুদির কাছে কিছু বলতে ইচ্ছে হলো না, শুধু বললাম, কেন মগলা রাঁধতো? মুদির মুখটা হাঁ হয়ে গেল, দুটো চোখ বিস্ফারিত, কাঁপা গলায় বলল, মোগলা মানে মোগলা মুন্ডা? মোগলাকে তো বছর 5 আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। আত্মহত্যা? কি জানি, অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাইপোড়ায় নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল। আর দাঁড়ায়নি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ সঙ্গে সঙ্গে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর 2 আগে তাকে ঘাড় মোটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গিয়েছিল। গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে গেল। তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের কি ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল যে? গলায় পইতে আছে বলেই কি জানি। যত ভাবি এ প্রশ্নের কোনো উত্তর পায় না।